এইচএসসি পরীক্ষা ঘিরে ঢাকা সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি, সড়ক অবরোধে রাজধানীতে যানজট। নামছে বন্যার পানি, ঘরে ফিরছে মানুষ, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি, জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। এবং ফাইনালে ওঠার মহালড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স স্পেন, চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চ। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্জিতা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রশ্নপত্রের ত্রুটি, টানা বৃষ্টি বন্যার মধ্যেও পরীক্ষা আর শিক্ষা ব্যবস্থাপনার কিছু সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছে এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি জানিয়েছে তারা। এদিকে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া, প্রশ্নপত্রের ত্রুটির অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ, সব মিলিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে নেমেছে তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির ক্ষতিপূরণ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ ৮ দফা দাবি তাদের। লাস্ট ইলেকশনের আগে মানটা বাড়া দিয়ে বলবে যে না, বিএনপির আমলে দেখো আমরা শিক্ষার মানটা উন্নত করছি, আর হাসিনার আমলে পড়াশোনাই করেনি, সবাই নকল করে পাস করছে। সিলেবাসের ভিতরে তো কোশ্চেন দেবে, বুয়েট থেকে এটা কেমন প্রশ্ন, এটা আমরা কিভাবে সলভ করব? আমাদের সবাইকে কি অ্যাডমিশনে নিয়ে যাবে এখন এইচএসসি দেওয়ার আগে? এটা আমার প্রশ্ন। পুরো টেস্ট পেপার সলভ করে গিয়েও এক্সাম হলে কোনো কোশ্চেন কমন পাইতেছি না, মানে উনি এই লেভেলের চেঞ্জ করছে। দেন হচ্ছে দুইটা কোশ্চেন একদম ভুল ছিল। 7 নাম্বার কোশ্চেনটা ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনার রুয়েটের ইতিহাসে সবচেয়ে কঠিন কোশ্চেন, বাট আমরা তো রুয়েটের কোশ্চেন সলভ করি না। আমরা তো বুটেক্সের কোশ্চেন তো আমরা সলভ করি না, ওটা তো আমাদের সিলেবাসে না। এত হার্ড কোশ্চেন করছে যে মনে করেন আপনার বুয়েট থেকে কোশ্চেন দিছে, চুয়েট থেকে কোশ্চেন দিছে, আমরা কি এইচএসসি না দিয়ে ডিরেক্ট অ্যাডমিশন দিব? মানে এই ধরনের কোশ্চেন কই থেকে পায়, কই থেকে করে আমরা বুঝি না। মানে উনি লিটারালি চাইতেছে রাজনীতির জন্য উনি আমাদেরকে একদম ফেল করানো, এইটাই ওনার মেন্টালিটি। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা নেওয়ায় চরম ভোগান্তি হয়েছে। এর সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ত্রুটিও তাদের ক্ষোভ আরো বাড়িয়েছে। অনেকের পরীক্ষা দিতে হচ্ছে কোমর ডেঙে হচ্ছে পরীক্ষা দিতে আসছে, অনেকের ঢুকতে দেওয়া হয় না সময় দেরি করার কারণে। এগুলোর হচ্ছে অনেকের হচ্ছে সবার ফ্যামিলিতে সাপোর্টিভ না, অনেকে হচ্ছে আত্মহত্যা করবো, এগুলোর ড্রাইভার কে নেবো, এগুলো জীবনের ড্রাইভার কে নেবো? আপনি যে আমাদের বললেন যে আমরা ফার্মের মুরগি, আমরা একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, তাই বলে কি আমরা সেই বন্যার পানির মধ্যে ভিজে সেই লোডশেডিং এর মধ্যে অন্ধকার কেন্দ্রে গিয়ে আমরা পরীক্ষা দেবো, ভালো রেজাল্ট করবো? আপনি এটা আশা করেন? এটা আমরা মানি না। আমরা আপনার পদত্যাগ চাই, আমরা ইগোটিস্টিক্যাল বিহেভিয়ারকে সহ্য করতে চাই। আন্দোলনের জেরে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভে জড়ো হন শত শত শিক্ষার্থী। উনি শিক্ষার্থীদের ভালো চায় না কখনোই, আর উনি শিক্ষার্থীদের যে ভোগান্তি হচ্ছে এটা কখনো চিন্তাই করে না। উনি এসির তলে থাইকা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি করছে। হলে ফ্যান নাই কিন্তু ঠিকই ক্যামেরা দিয়ে রাখছে, আর কি শিক্ষা ব্যবস্থা উন্নতি না করে উনি হল উন্নতি করতেছে। দাবি হচ্ছে মূলত 3টা। সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যিনি আছেন, এনাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর পূর্বে যে পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেছে সেগুলোতে যেটাতে খারাপ করে তাকে সেটার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এক্সাম আয়োজন করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে সহজ এবং যুক্তিসঙ্গত প্রশ্নে হয়। এদিকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী জানান, প্রশাসনের সাথে আলোচনা করে এবং তাদের আশ্বাসেই পরীক্ষা নেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আশরাফুন্নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক। অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এবারই প্রথম সারা দেশে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সরকারের ভাষ্য, এতে মূল্যায়নে প্রতিষ্ঠিত হবে সমতা, কমবে বোর্ড ভিত্তিক বৈষম্য এবং নিশ্চিত হবে স্বচ্ছতা। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের একাংশ বলছেন, প্রশ্নপত্র অভিন্ন হলেও দেশের সব অঞ্চলে শিক্ষার পরিবেশ এখনও সমান নয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা ব্যবস্থায় মূল্যায়নের মান একীভূত করা, প্রশ্নপত্রের বৈষম্য দূর করা এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রশাসনের দাবি, অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যায়নের মান আরও উন্নত হবে। আগে বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্নের ধরন, কঠিনতা ও মানে পার্থক্য থাকায় ফলাফলেও বৈষম্য দেখা দিত। এখন দেশের সব শিক্ষার্থী একই মানের প্রশ্নের মুখোমুখি হওয়ায় মূল্যায়ন হবে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। অভিন্ন প্রশ্নে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে, এটি একটি সত্যি প্রশংসনীয় এবং একটি চ্যালেঞ্জের, একটি পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়ে আসছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মাঠ পর্যায়ে উঠে এসেছে ভিন্ন অভিজ্ঞতা। অনেক শিক্ষার্থীর অভিযোগ, দেশের সব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংকট, অবকাঠামো ও পাঠদানের মান এক নয়। শহরের তুলনায় অনেক গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা এখনও প্রয়োজনীয় শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। ফলে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও প্রস্তুতির সুযোগ সবার জন্য সমান ছিল না। কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, তাই পরীক্ষা ভালো হওয়ার এটা সাধারণ কথা। সামনের বছর যারা পরীক্ষা দিবে ওদের জন্য কোনো স্ট্যান্ডার্ড নিশ্চিত থাকবে না। ওরা যদি ভালো করে পড়ে আসে তাহলেই পরীক্ষায় ভালো মতো পারবে। আর মেধাটা যাচাই করা যাবে, যেহেতু সব সেম। কোশ্চেন তো মোটামুটি হার্ড করতেছে আমাদের যতটুকু মনে হয়। বাংলা যেরকম এমসিকিউটা অনেক হার্ড করছিল, বাট সেকেন্ড পেপারটা ইজি করছে এরকম। শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, নতুন প্রশ্ন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে আরও সময়, মডেল পরীক্ষা এবং অনুশীলনের সুযোগ প্রয়োজন ছিল। অনেক শিক্ষকও বলছেন, অভিন্ন প্রশ্নপত্র কার্যকর করার আগে শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা গেলে এই পরিবর্তন আরও সহজ হতো। অভিন্ন প্রশ্নপত্রের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত এই মুহূর্তে হচ্ছে। তো আসলে ভালো দিক খারাপ দিক থাকবেই, যেটা সবচেয়ে বেশি ভালো এটি আমরা গ্রহণ করব। অভিভাবকদের একটি অংশ বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সমমানের শিক্ষা, দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানো ছাড়া প্রকৃত সমতা অর্জন কঠিন। হঠাৎ করে এত ব্যাপক পরিবর্তন করা ঠিক হয়নি। আর যারা মেধাবী ওরা তো অলওয়েজ মেধাবী, এই সংখ্যা কিন্তু খুবই নগণ্য। যে যেমন পরীক্ষা দিচ্ছে, যখন রেজাল্ট হবে, তারপরে আবার কোথাও ভর্তি হবে, সে অনুযায়ী মূল্যায়ন করা হবে। কে ভালো কে মন্দ যাচাই করা যাবে। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে যে ওই বোর্ডে ভালো প্রশ্ন হয়েছে, ওই বোর্ডে আরেক বোর্ডে ইজি প্রশ্ন হয়েছে। প্রথম পরীক্ষা ছিল বাংলা, ওদের সিকিউটা যাও মোটামুটি ছিল, এমসিকিউটা খুবই খারাপ। বাচ্চাদের ফিজিক্স আর ম্যাথ পরীক্ষার মধ্যে যেন আরও একটা দিন বন্ধ দেওয়া হয়, কারণ সিলেবাস এত বড়, একদিনে রিভাইজ দেওয়া কোনোভাবেই সম্ভব না। বিশ্বের অনেক দেশেই অভিন্ন মূল্যায়ন ব্যবস্থা প্রচলিত রয়েছে। তবে এর সফলতা শুধু প্রশ্নপত্রের ওপর নির্ভর করে না, বরং পাঠদানের মান, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রস্তুতির সামগ্রিক উন্নয়নের উপর নির্ভরশীল। তাই প্রথম বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পাহাড়ি জেলা বান্দরবান সহ অনেক এলাকায় পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। তবে এই স্বস্তির মধ্যেই নতুন করে দেখা দিয়েছে আরেক সংকট, জলাবদ্ধতা। দেশের বিভিন্ন শহর ও পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে সড়ক, অলিগলি আর বসতবাড়ি। বন্যা কমলেও নগরবাসীর দুর্ভোগ যেন কমছে না। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের 7 জেলায় দেখা দেয়া বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীরে ধীরে কমছে নদীর পানি।
বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকার বানভাসী মানুষ ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা ও পাহাড় ধসে সারা দেশে প্রাণ হারিয়েছেন 54 জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 6 লাখেরও বেশি। এছাড়া 1.5 লাখেরও বেশি পরিবার এখনও পানিবন্দী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রথম রাত থেকেই আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছি এবং তারা প্রত্যেক আনন্দের সাথে মাঠ লেভেলে থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যারা কর্মী আছে তাদেরকে সজাগ করা হয়েছে। তারা প্রত্যেকটা মানুষের উপর দৃষ্টি রাখতেছেন। বন্যার পানি কমলেও অনেক জায়গায় এখন বড় উদ্বেগের নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। আমরা চলাফেরা করা হয় না, গরম পানি, চলেন পানি, আন্দার ঘা ভদ্র, বাথরুম পানি, টিউবওয়েল পানি নষ্ট, টিউবওয়েল পানি আনেন ঘুরলে খান যায় না, তাহলে কিভাবে খাওয়ার পাই আমরা? আমরা মনে করেন যে এই পচা পানির মধ্যে বাইরে বেরোতে পারতেছি না, আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যাইতে পারতেছে না। আমি অনেক দিন যাবত এই মাদ্রাসায় যাওয়া আসা করতে পারছি না এই পানির সমস্যার কারণে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, দখল হয়ে যাওয়া খালনালা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বছরের পর বছর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনের সামনে, কালভার্টের সামনে মাটি ফেলায় ব্রড করে আমাদের ড্রেন করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এবং কি খাল পরিষ্কার না করাতে পানি আমাদের বের হতে পারতেছে না। এদিকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ইতিমধ্যেই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ আমরা বসেছিলাম। আমরা হয়তো আগামীকালকে আবার বসবো। এই যে এলাকায় মানুষের যে দুর্ভোগ, এটা নিঃসন্দেহে আসলে কষ্টের বিষয়। তো এটা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু ড্রেন নির্মাণ নয়, প্রাকৃতিক খাল, জলাধার ও পানি প্রবাহের পথ সংরক্ষণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করলেই কেবল জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রাত 1টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ম্যাচটি হয়ে উঠেছে দুই ভিন্ন ধর্মী ফুটবল দর্শনের সংঘর্ষ। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে ও মাইকেল অলিসেকে নিয়ে গতি নির্ভর পাল্টা আক্রমণে ভরসা রাখছে ফ্রান্স, আর রদ্রি, পেদ্রি ও লামিনে ইয়ামালকে কেন্দ্র করে বল দখল, দ্রুত পাসিং এবং দলীয় সমন্বয়ের ফুটবলের প্রতিপক্ষকে চাপে রাখতে চায় স্পেন। সাম্প্রতিক বছরগুলোতে বড় আসর স্পেনের কাছে হতাশার স্মৃতি মুছে প্রতিশোধ নিতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন চাইছে আরেকটি বিশ্ব শিরোপার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে। এই ম্যাচে জয়ী দল বিশ্বকাপের ফাইনালে খেলবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ের বিপক্ষে। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। ফলে পুরো জেলার সঙ্গে সারা দেশের বাস চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এর আগে সোমবার সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত 8টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে আজ থেকে শ্রমিকদের একটি অংশ কর্মবিরতিতে যাওয়ায় অভ্যন্তরীণ সহ অধিকাংশ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন ও আয় ব্যয়ের হিসাব প্রকাশের দাবি ঘিরেই এই বিরোধের সৃষ্টি হচ্ছে। এটা আমাদের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। আমরা ঢাকায় যাওয়া লাগবে, আমাদের কাজ আছে, যার কারণে আমরা এই যে জানি না চলে আসছি। আসার পরে এখন দেখতেছি সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। আমরা ডিসি অফিসের সামনে গেছিলাম আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে কমিটি করার জন্য। আমাদেরকে মালিক অফিস থেকে হুমকি দেওয়া হয়েছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচনের, যার মাধ্যমে সাধারণ সদস্যরা যাদেরকে নেতা মেনে নির্বাচিত করবে তারাই নেতৃত্ব দিবে এই সংগঠনের। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। মঙ্গলবার সকালে উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসটির সামনে অংশ এবং সিডিএম পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ জন সক্রিয় ডাকাত বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনের কাছে আত্মসমর্পণ করেছেন। বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপটিয়া খাল এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ তারা আত্মসমর্পণ করেন। কোস্টগার্ড জানায়, আত্মসমর্পণের সময় দস্যুদের কাছ থেকে ৩টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় একলনা বন্দুক, 15টি দেশীয় পাইপগান, 2টি চায়না পাইপগান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ সহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে রয়েছে 340 রাউন্ড তাজা কার্তুজ এবং 55 রাউন্ড ফাঁকা কার্তুজ। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানান, অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর ধারাবাহিক অভিযানের ফলে দস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। ফরিদপুরের সালথাই খাল পুনঃখনন প্রকল্পে সব ধরনের ব্যয় পরিশোধের পর অবশিষ্ট ৭৩,৩৬,৩৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন সালথা উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের 3টি খালের মোট 4.535 কিলোমিটার পুনঃখননের জন্য ১,৬৭,৪৯,৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রায় 3 মাস ধরে চলা খনন কাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের পর ৭৩,৩৬,৩৬৫ টাকা অব্যয়িত থাকে। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন জানান, উন্নয়ন কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায়ে প্রায় ৯৩,০০০ কোটি টাকার রেকর্ড ঘাটতি তৈরি হওয়ায় কারণ অনুসন্ধানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। সংশোধিত বাজেটে ৫,০৩,০০০ কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪,১০,৩৯০ কোটি টাকা। এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, চট্টগ্রাম সহ বিভিন্ন কাস্টমস, ভ্যাট, এক্সাইজ কমিশনারেট ও আয়কর অঞ্চলে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে খাতভিত্তিক রাজস্ব কমে যাওয়ার ব্যাখ্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চেয়েছে এমবিআর। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ বাজারের অস্থিরতা এবং কর আদায়ের বিভিন্ন জটিলতার কারণে রাজস্ব আহরণ ব্যাহত হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, সিরামিক, রাবার, স্টিল, তৈরি পোশাক, হাসপাতাল, কনস্ট্রাকশন ও বিভিন্ন সেবা খাতে রাজস্ব আদায়ে বড় ধরনের পতন দেখা গেছে। এনবিআর এর মতে, শুধু জবাবদিহিতা নয়, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিত করেও রাজস্ব আহরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণে প্রায় 2.3 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল চুক্তি সই করেছে ইসরায়েল। নতুন এই রূপরেখা চুক্তির আওতায় ওই অঞ্চলে 12,000 নতুন ঘরবাড়ি নির্মাণ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। মঙ্গলবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর দাবি, এই পদক্ষেপ পশ্চিম তীরের মানচিত্র ও চেহারা পুরোপুরি বদলে দেবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি একটি সরকারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং উত্তর পশ্চিম তীরের বহু অবৈধ বসতি তদারকিকারী সংস্থা সমরণ আঞ্চলিক কাউন্সিলের প্রধান ইওসি দাগানের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। জাতিসংঘ আন্তর্জাতিক মহল এই বসতি স্থাপনকে বেআইনি এবং দ্বিরাষ্ট্র সমাধানের বড় অন্তরায় হিসেবে দেখছে। ইসরায়েলে অবৈধ বসতি সম্প্রসারণ বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাও এর তথ্য মতে
বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 7.5 লাখেরও বেশি ইসরায়েলি অবৈধভাবে বসবাস করছে। তবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে এখনও অনড় ফিলিস্তিনিরা। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এইচএসসি পরীক্ষা ঘিরে ঢাকা সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 8 দফা দাবি, সড়ক অবরোধে রাজধানীতে যানজট। নামছে বন্যার পানি, ঘরে ফিরছে মানুষ, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি, জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। ফাইনালে ওঠার মহালড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে 2 পরাশক্তি ফ্রান্স স্পেন, চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চ। রাজস্ব আদায় রেকর্ড ঘাটতি, কারণ খুঁজছে এনবিআর, শেষ অর্থ বছরে হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 93,000 কোটি টাকা কম আদায়। এবং অবৈধ ইহুদি বসতি বাড়াতে নেতানিয়াহু সরকারের চুক্তি সই, পশ্চিম তীরে 12,000 ঘরবাড়ি বানাচ্ছে ইসরায়েল। এ ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।